পুকুরে যদি ঢিল ছোড়া হয় তবে পানিতে ঢেউয়ের সৃষ্টি হয় এবং এই ঢেউকেই বলে তরঙ্গ, এবং এই তরঙ্গ ক্রমাগত পুকুরের কিনারার দিকে সঞ্চালিত হতে থাকে। আলো এক প্রকার তরঙ্গ, একথা প্রমাণ করেন ইংলিশ পদার্থবিদ থমাস ইয়াং তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সাহায্যে। 1870 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বলেন, আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো চার্জই হোক না কেন, সেই চার্জের ক্রমাগত অসিলেশন বা এক্সিলারেশনের ফলে। অর্থাৎ কোনো চার্জ পার্টিকেলের ক্রমাগত অসিলেশন বা এক্সিলারেশনও যদি হয়, তাহলে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। তিনি এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের গাণিতিক ব্যাখ্যা দেন এবং এদের বৈশিষ্ট্য বর্ণনা করেন। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গে একটি তড়িৎ ক্ষেত্র থাকে এবং তার সাথে লম্বভাবে একটি বিদ্যুৎ ক্ষেত্র থাকে, এবং এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ভি বেগে তড়িৎচুম্বকীয় তরঙ্গ অগ্রসর হয়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর বিদ্যুৎ ক্ষেত্র অসিলেট করছে এবং জেড অক্ষ বরাবর একটি চৌম্বক ক্ষেত্র অসিলেট করছে, এবং এক্স অক্ষ বরাবর তরঙ্গটি অগ্রসর হচ্ছে। ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বলেন, তার মধ্যে 1 নম্বর হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি তড়িৎ ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র নিয়ে গঠিত, যেখানে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এবং অগ্রসর হওয়ার দিক পরস্পর লম্বভাবে থাকে। 2 নম্বর, তড়িৎচুম্বকীয় তরঙ্গ মাধ্যম ছাড়া চলতে পারে। 3 নম্বর, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার আমরা তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যাখ্যায় যেসব রাশি ব্যবহৃত হয়, যেমন তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, কম্পন সংখ্যা, এগুলো কাকে বলে সে সম্পর্কে জানব। তরঙ্গের দুটো চূড়া বা খাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এগুলোকে বলা হয় চূড়া। পাশাপাশি দুটি চূড়া এবং এই নিচের এই অংশগুলোকে বলা হয় খাদ। পাশাপাশি দুটি খাদ, এদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই দূরত্বটাকেও তরঙ্গ দৈর্ঘ্য বলা যায়। এখান থেকে এইটুক বা এখান থেকে এইটুক, এই অংশটুকু এই দুটি চূড়ার মধ্যবর্তী বা দুটি খাদের মধ্যবর্তী দূরত্বের সমান। কম্পাঙ্ক, একক সময়ে যতটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। পূর্ণ তরঙ্গ আমরা কাকে বলবো? একটি চূড়া এবং একটি খাদ নিয়ে পূর্ণ তরঙ্গ গঠিত হয়। একটি চূড়া এবং একটি খাদ নিয়ে পূর্ণ তরঙ্গ গঠিত হয়। তাহলে এখানে পূর্ণ তরঙ্গ আছে দুটি, এখানে পূর্ণ তরঙ্গ আছে দুটি। ধরি 2 সেকেন্ডে দুটি তরঙ্গ উৎপন্ন হয়, তাহলে কম্পাঙ্ক হবে, কম্পাঙ্ককে প্রকাশ করা হয় নিউ দ্বারা, একে বলে নিউ। তাহলে নিউ হবে 2 সেকেন্ডে উৎপন্ন হয় দুটি, তাহলে 1 সেকেন্ডে উৎপন্ন হবে 2/2 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 1 পার সেকেন্ড।
এই পার সেকেন্ডকে বলা হয় হার্টস, 1 হার্টস। আর তরঙ্গ দৈর্ঘ্যের একক সাধারণত মিটার বা সেন্টিমিটার হয়। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হলো নিউ সমান সি বাই ল্যামডা। এই সি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, এর মান ধ্রুব 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই সম্পর্কটা কিভাবে আসলো এটা আমরা একটু দেখি। আমরা ধরে নিলাম এস সময়ে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়, এস সময়ে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়। এখান থেকে আমরা বলতে পারি নিউ সমান এন বাই এস, পূর্ণ তরঙ্গ সংখ্যা ডিভাইডেড বাই সময়। আবার আমরা জানি বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এন সংখ্যক তরঙ্গে ধরলাম এখানে এন সংখ্যক তরঙ্গ আছে, এইসব তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে এন সংখ্যক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে এন ল্যামডা। এখানে যদি এন সংখ্যক তরঙ্গ থাকে এবং এদের তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় ল্যামডা, তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব হবে এন ল্যামডা। অর্থাৎ তরঙ্গ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করে এন ল্যামডা, আর এই এন ল্যামডা দূরত্ব অতিক্রম করতে সময় লাগে এস। তাহলে আমরা লিখতে পারি এন ল্যামডা ডিভাইডেড বাই এস, বেগ হলো সি। অতএব এস সমান আমরা লিখতে পারি এন ল্যামডা ডিভাইডেড বাই সি। এখন এই এস এর মান যদি এখানে বসাই তাহলে নিউ সমান আসে এন ডিভাইডেড বাই এন ল্যামডা সি ইকুয়াল এন গুণন সি ডিভাইডেড বাই এন ল্যামডা। এই এন এন কেটে গেল, তাহলে নিউ সমান আসে সি বাই ল্যামডা। প্রতি একক দৈর্ঘ্যে যতটি পূর্ণ তরঙ্গ থাকে তাকে কম্পন সংখ্যা বলে। কম্পন সংখ্যাকে প্রকাশ করা হয় নিউ বার দ্বারা। ধরি এখানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি পূর্ণ তরঙ্গ আছে, সুতরাং কম্পন সংখ্যা হবে নিউ বার সমান 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 2 পার সেন্টিমিটার। কম্পন সংখ্যার একক পার সেন্টিমিটার অথবা পার মিটার। কম্পন সংখ্যার সাথে তরঙ্গ দৈর্ঘ্যর সম্পর্ক হলো 1 বাই ল্যামডা। এই সম্পর্কটা কিভাবে আসে? ধরি এস দৈর্ঘ্যে এনটি পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয়, তাহলে একক দৈর্ঘ্যে উৎপন্ন হবে এন বাই এসটি। যদি প্রতিটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয় তাহলে এনটি পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে এন ল্যামডা। এই এন ল্যামডা সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য এস, এবং এন বাই এস সমান লেখা যায় নিউ বার। এখানে এস এর মান বসিয়ে পাই এন ল্যামডা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের উপর ভিত্তি করে তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল বা দৃশ্যমান আলো,
ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কম্পাঙ্ক গামারের সবচেয়ে বেশি, বেতার তরঙ্গের সবচেয়ে কম। গামা রশ্মির শক্তি সবচেয়ে বেশি আর এর শক্তি সবচেয়ে কম। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা কোনটির তরঙ্গ দৈর্ঘ্য কম, এগুলো আমাদের এমসিকিউ আসবে, এই জন্য এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম গামারে, তার চেয়ে বেশি এক্সরের, এক্সরের চেয়ে বেশি আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মির, এর চেয়ে বেশি দৃশ্যমান আলোর, দৃশ্যমান আলোর থেকে ইনফ্রারেড, ইনফ্রারেডের চেয়ে মাইক্রোওয়েভের বেশি, মাইক্রোওয়েভের চেয়ে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কম্পাঙ্কের ক্ষেত্রে বিপরীতটা হবে, শক্তির ক্ষেত্রেও বিপরীতটা হবে, অর্থাৎ রেডিওর চেয়ে মাইক্রোওয়েভের বেশি হবে, মাইক্রোওয়েভের চেয়ে ইনফ্রারেডের বেশি হবে, ইনফ্রারেডের চেয়ে ভিজিবল, ভিজিবলের চেয়ে আলট্রাভায়োলেট, এক্সরের চেয়ে গামারের শক্তি বেশি হবে। এবার আমরা দেখি ভিজিবল রশ্মির মধ্যে কি কি আছে। ভিজিবল রশ্মির মধ্যে আছে বেনি, সহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই 7টি বর্ণের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। সুতরাং লাল আলোর কম্পাঙ্ক হবে এই 7টির মধ্যে সবচেয়ে কম এবং শক্তিও কম হবে। অপরদিকে বেগুনি আলোর কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে এবং শক্তিও বেশি হবে। পদার্থবিজ্ঞানের দুটি শাখা, ক্লাসিক্যাল মেকানিক্স এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। এই দুটি তত্ত্ব আমাদের চারপাশের দৃশ্যমান জগৎকে সুন্দরভাবে ব্যাখ্যা করে যাচ্ছিল। গ্রহ উপগ্রহের গতি থেকে শুরু করে দোলকের গতি, শব্দ তরঙ্গ, গ্যাসের গতিতত্ত্ব, আধানযুক্ত বস্তুর গতি সবই সুন্দরভাবে এবং নিখুঁতভাবে ব্যাখ্যা করছিল। কিন্তু বিপত্তিটা ঘটল 18 শতকের শেষের দিকে, যখন ইলেকট্রন আবিষ্কার হলো। এই ইলেকট্রনের ধর্ম বিজ্ঞানীরা ক্লাসিক্যাল মেকানিক্স বা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করতে পারলেন না। এছাড়া ক্লাসিক্যাল মেকানিক্সের আরও কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গিয়েছিল, যেমন এটি কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে পারে না, আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়া এবং পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। এই বিষয়গুলোর ব্যাখ্যা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। পদার্থবিদ্যার ইতিহাসে 1900 খ্রিস্টাব্দের 14 ডিসেম্বর একটি রোমাঞ্চকর দিন। ওই দিন জার্মান ফিজিক্যাল সোসাইটির সভায় প্রফেসর ম্যাক্স প্লাঙ্কের বক্তৃতা শ্রোতাদের ধাঁধায় ফেলে দিল। শ্রোতারা অস্পষ্টভাবে হলেও বুঝতে পারলেন পদার্থবিদ্যায় বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে। সম্ভবত আঘাত আসছে ক্লাসিক্যাল পদার্থবিদ্যার সুরক্ষিত দুর্গে। ম্যাক্স প্লাঙ্ক অত্যন্ত সাদামাটা ভঙ্গিতে বললেন, শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্ন নয়, শক্তি ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেটের তিনি নাম দেন
কোয়ান্টাম ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব অনুসারে শক্তি তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে নিরবিচ্ছিন্নভাবে স্থানান্তরিত হয়, কিন্তু প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে শক্তি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তিনি এই শক্তির প্যাকেটের নাম দেন কোয়ান্টাম। একটি কোয়ান্টামের সর্বনিম্ন শক্তির মান এইচ নিউ। এই এইচকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক, অর্থাৎ এখানে যে কোয়ান্টামগুলো দেখা যাচ্ছে এগুলোর সর্বনিম্ন শক্তি হতে পারে এইচ নিউ। এই শক্তিগুলো সর্বদা এইচ নিউ এর গুণিতক আকারে বের হয় এবং এইচ নিউ এর গুণিতকগুলো সর্বদা পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এই শক্তিগুলোর মান সর্বনিম্ন তো এইচ নিউ, এছাড়াও এরকম হতে পারে 2h নিউ, 3h নিউ বা 4h নিউ, কিন্তু কখনো এরকম হবে না, ভগ্নাংশ হবে না। 0.5h নিউ, 0.3h নিউ এগুলো কখনো হবে না, সর্বদা পূর্ণ সংখ্যা হবে। কোনো বস্তুর ওপর যদি আলো বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফেলা হয় তবে আপতিত আলোর কিছু অংশ ট্রান্সমিট হয়, কিছু অংশ রিফ্লেক্ট হয়, আর কিছু অংশ এই বস্তু দ্বারা শোষিত হয় বা অ্যাবজর্বড হয়। এই অ্যাবজর্বড রশ্মির কিছু অংশ আবার সময়ে সময়ে বিকিরিত হয় বা রেডিয়েট হয়। কিন্তু বস্তুটি যদি কৃষ্ণ বস্তু হয়, একেবারে সম্পূর্ণভাবে কালো, অর্থাৎ এই স্ক্রিনের মতো যদি কালো হয়, সেক্ষেত্রে কৃষ্ণ বস্তু সম্পূর্ণরূপে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শোষণ করে এবং বিকিরণ করার সময় সম্পূর্ণ শোষিত রশ্মি বিকিরণ করে। একটি কৃষ্ণ বস্তু এনার্জি সম্পূর্ণরূপে শোষণ করে, এই এনার্জির রিফ্লেকশন বা ট্রান্সমিশন ঘটে না, এবং কৃষ্ণ বস্তু যতটুকু এনার্জি শোষণ করে সেটি আবার সম্পূর্ণরূপে বিকিরণ করে। এখন আমরা দেখব কৃষ্ণ বস্তুর বিকিরণ কিভাবে স্টাডি করা হয়। আমরা ধরে নিলাম একটা কৃষ্ণ বস্তু যার ভিতরে চারকোলের প্রলেপ দেয়া আছে, চারকোলের প্রলেপ দিয়ে এই কৃষ্ণ বস্তুটা তৈরি করা হলো। এখন আমরা এই বস্তুতে হিট দিলাম, হিট দেওয়ার ফলে এই কৃষ্ণ বস্তু সম্পূর্ণ হিটকে শোষণ করবে। এরপর যদি আমরা এখানে একটা ছিদ্র করে দেই, ছিদ্র করে দিলে দেখা যাবে এই কৃষ্ণ বস্তু যতটুকু শক্তি অ্যাবজর্ব করেছে সেই শক্তিটা সে বিকিরণ করবে। এই বিকিরিত রশ্মির সামনে যদি আমরা একটি প্রিজম রাখি, তাহলে এই প্রিজম এই বিকিরিত রশ্মিকে 7টি ভাগে ভাগ করবে। উপরের দিকে থাকবে লো ফ্রিকোয়েন্সি বা নিম্ন কম্পাঙ্কের আলো এবং নিচের দিকে থাকবে হাই ফ্রিকোয়েন্সি বা উচ্চ কম্পাঙ্কের আলো। এই বিকিরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই উপরের দিকের আলোর, বিশেষ করে এই যে লাল আলোর ইন্টেন্সিটি খুব বেশি এবং নিচের দিকে এই বেগুনি আলোর ইন্টেন্সিটি কম। এখন এই সব আলোর তরঙ্গ দৈর্ঘ্য বনাম ইন্টেন্সিটি লেখচিত্র অঙ্কন করলে যে গ্রাফটা পাওয়া যায়,
বা যে কার্ভটা পাওয়া যায় সেটা এরকম হয়, সেটা হলো এরকম। এইখানে তাপের পরিমাণ যত বেশি হবে এই গ্রাফের চূড়া তত উঁচু হবে। এই আলোগুলো থেকে যে ইন্টেন্সিটি পাওয়া যায় সেই ইন্টেন্সিটি বনাম এই আলোগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র অঙ্কন করলে এই কার্ভটা পাওয়া যায়। সুতরাং এটি হলো প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল কার্ভ। এই কার্ভ ব্যাখ্যায় সর্বপ্রথম যে দুজন বিজ্ঞানী এগিয়ে আসেন তারা হলেন র্যালে এবং জিন্স। তারা এই কার্ভ ব্যাখ্যায় একটি সমীকরণ প্রদান করেন এবং সেই সমীকরণ অনুযায়ী তারা যখন গ্রাফ অঙ্কন করেন ল্যামডা বনাম ইন্টেন্সিটি, এটা হলো অ্যাকচুয়াল, আর তাদের সমীকরণ অনুযায়ী যে কার্ভটা আসে সেটা প্রাথমিক অবস্থায় মেলে তারপরে এরকম হয়ে যায়। অর্থাৎ তাদের সমীকরণ লো ফ্রিকোয়েন্সি আলোর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি আলোর ক্ষেত্রে তাদের ফর্মুলা ফেল করে। তাদের এই সমীকরণ ফেল করে কারণ র্যালে জিন্স ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে এই কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে চেয়েছেন। তারা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে তরঙ্গ হিসাবে কল্পনা করেছেন। এরপর কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় ম্যাক্স প্লাঙ্ক এগিয়ে আসেন এবং তিনি তার কোয়ান্টাম তত্ত্ব E=hν, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তরঙ্গ আকারে নয় বরং ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। তিনি যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কণা হিসাবে কল্পনা করে কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কিত একটি সমীকরণ প্রদান করেন এবং সেই সমীকরণ অনুযায়ী যে গ্রাফ পাওয়া যায় সেটি এক্সপেরিমেন্টাল গ্রাফের সাথে ম্যাজিক্যালি সম্পূর্ণরূপে মিলে যায়। এই পরীক্ষার মধ্য দিয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা তত্ত্ব বা কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। ফটোতড়িৎ ক্রিয়া আর একটি পরীক্ষা যার মাধ্যমে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা তড়িৎচুম্বকীয় বিকিরণের কণা তত্ত্ব সুপ্রতিষ্ঠিত হয়। এই পরীক্ষা সর্বপ্রথম করেন হেনরিক রুডল্ফ হার্টজ 1887 সালে। আমরা দেখে আসি এই পরীক্ষার সেটআপটা। এখানে একটি কাচের টিউব ব্যবহার করা হয়, যে টিউবের এই প্রান্তটা খোলা থাকে। এখানে একটি ক্যাথোড ব্যবহার করা হয়, অ্যানোড ব্যবহার করা হয়, যা ব্যাটারির সাথে যুক্ত থাকে এবং এখানে অ্যামিটার যুক্ত করা থাকে যে এখানে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় কিনা তা দেখার জন্য। যখন এই ফাঁকা স্থান দিয়ে কোনো আলো বা তড়িৎচুম্বকীয় বিকিরণ প্রবেশ করানো হয় তখন এই ক্যাথোড থেকে ইলেকট্রন অ্যানোডের দিকে প্রবাহিত হয়। লাইটের আরেকটি নাম ফোটো। এই লাইটের প্রভাবে বা এই ফোটোর প্রভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় বলে এই এক্সপেরিমেন্টটির নাম ফটোতড়িৎ ক্রিয়া। হেনরিক রুডল্ফ হার্টজ এই পরীক্ষার মাধ্যমে যা যা পর্যবেক্ষণ করেন তা হলো তড়িৎচুম্বকীয় বিকিরণ পড়ার সাথে সাথেই তড়িৎ প্রবাহ শুরু হয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়ার সাথে সাথেই তড়িৎ প্রবাহ শুরু হয়। দ্বিতীয়, বিকিরণের তীব্রতা যত বাড়ে তড়িৎ প্রবাহ তত বাড়ে। অর্থাৎ এই যে বিকিরণটা আসছে এই বিকিরণের তীব্রতা যত বেশি হবে বা ইন্টেন্সিটি যত বেশি হবে এখানে প্রবাহিত বিদ্যুতের পরিমাণও তত বেশি হবে।
তৃতীয় নম্বর পর্যবেক্ষণটি বোঝার আগে আমরা একটা উদাহরণ দেখে আসি। ধরি এখানে পটাশিয়াম ধাতুর দুটি পাত আছে। এই পাতের উপর হাই ইন্টেন্সিটি অর্থাৎ অত্যন্ত গাঢ় লাল বর্ণের আলো ফেলা হলো। আলো ফেলার পর দেখা যায় এই পটাশিয়াম ধাতব পাত থেকে কোনো ইলেকট্রন প্রবাহিত হয় না। আবার আরেকটি পটাশিয়াম ধাতব পাতের ওপর হালকা হলুদ বর্ণের আলো ফেলা হলো। এর ফলে দেখা যায় এই পটাশিয়াম ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হয় এবং বিদ্যুৎ প্রবাহিত হয়। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কম। হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে এর ফ্রিকোয়েন্সি বেশি। হলুদ আলোর ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে এই হলুদ আলোর প্রভাবে পটাশিয়াম থেকে ইলেকট্রন নির্গত হয়। ধরে নিলাম লাল আলোর ফ্রিকোয়েন্সি 4.5 হার্টজ আর হলুদ আলোর ফ্রিকোয়েন্সি ধরে নিলাম এটা 5.2 হার্টজ। পটাশিয়াম ধাতব পাত থেকে ইলেকট্রন বের করার জন্য যে ফ্রিকোয়েন্সির আলো দরকার সেটা ধরে নিলাম 5 হার্টজ। অর্থাৎ 5 হার্টজ ফ্রিকোয়েন্সির আলো পটাশিয়াম ধাতব পাতের ওপর পড়লেই কেবলমাত্র ইলেকট্রন নির্গত হবে। এখান থেকে হার্টজ তৃতীয় যে পর্যবেক্ষণটি দেন সেটা হলো একটি ধাতুতে ফটোতড়িৎ ক্রিয়া ঘটানোর জন্য একটি ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন। একে সূচন কম্পাঙ্ক বলে। বিভিন্ন ধাতুর সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়। যেমন আমরা দেখলাম পটাশিয়াম ধাতব পাত থেকে যদি আমাদের ইলেকট্রন বের করতে হয় তাহলে 5 হার্টজ ফ্রিকোয়েন্সির আলো আমাদের লাগবে। এর থেকে কম যদি হয় তাহলে এই ধাতব পাত থেকে ইলেকট্রন বের হবে না। এভাবে বিভিন্ন ধাতুর জন্য হার্টজ এই পরীক্ষা করেন এবং বিভিন্ন ধাতুর সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়। পরবর্তীতে হার্টজ তার এই পর্যবেক্ষণগুলো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই তৃতীয় নম্বর পর্যবেক্ষণটি তিনি ব্যাখ্যা দিতে পারেন না। পরবর্তীতে আলবার্ট আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা ধর্ম ব্যবহার করে ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা দেন। ক্লাসিক্যাল মেকানিক্স কেন ফেল করলো এই তৃতীয় নম্বর পর্যবেক্ষণটি ব্যাখ্যা দিতে? ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী ইন্টেন্সিটি সমানুপাতিক শক্তি, অর্থাৎ কোনো আলোর ইন্টেন্সিটি যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে। এই তত্ত্ব অনুযায়ী লাল আলোর শক্তি হলুদ আলো অপেক্ষা বেশি হওয়ার কথা এবং লাল আলোর প্রভাবেই পটাশিয়াম থেকে ইলেকট্রন অপসারিত হওয়ার কথা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী লাল আলো পটাশিয়াম ধাতব পাতের ওপর পড়লে সেখান থেকে কোনো ইলেকট্রন অপসারিত হয় না। পরবর্তীতে আইনস্টাইন প্লাঙ্কের E=hν এই সূত্রটি ব্যবহার করেন। এই সূত্র অনুযায়ী এনার্জি কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ কম্পাঙ্ক যত বেশি হবে শক্তি তত বেশি হবে। যেহেতু হলুদ আলোর কম্পাঙ্ক বেশি, সুতরাং এর শক্তি বেশি, এজন্য পটাশিয়াম ধাতব পাত থেকে হলুদ আলোর প্রভাবে ইলেকট্রন নির্গত হয়। এই ধাতব পাতের ওপর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন কোয়ান্টাম
তত্ত্ব অনুসারে এভাবে বিচ্ছিন্নভাবে নির্গত হয়, তখন এই সব শক্তির প্যাকেটের প্রভাবে ধাতব পাত থেকে একটি একটি করে ইলেকট্রন নির্গত হতে থাকে। আইনস্টাইন শক্তির এই প্যাকেটগুলোর নাম দেন ফোটন এবং ম্যাক্স প্ল্যাঙ্ক এই প্যাকেটগুলোর নাম দেন কোয়ান্টাম। অর্থাৎ ফোটন এবং কোয়ান্টাম দুটো একই জিনিস। এই পরীক্ষার মধ্য দিয়ে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আরও সুপ্রতিষ্ঠিত হয়। আমরা অলরেডি জানি ক্লাসিক্যাল মেকানিক্স পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। এটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ার সময় জানতে পেরেছি, কারণ রাদারফোর্ডের পরমাণু মডেল ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পরবর্তীতে নিলস বোর ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে তার পারমাণবিক মডেলটি প্রদান করেন। এই পারমাণবিক মডেলের সাহায্যে হাইড্রোজেন বর্ণালী অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, যা আমরা বোর পরমাণু মডেল পড়ার সময় দেখেছি।